যারা এখানে এসেছেন, ইয়ার্কির করা। মামলার পরে আমরা দেখি, আমরা ভয় পাই, লয়াররাও ভয় পাই যে কিভাবে ডিফেন্ড করবো এই ধরনের কেস। যারা কেসটা খেয়েছে তারা তো ভয় পায়। ইয়ার্কির একটা খুব চমৎকার মিম আমি দেখলাম, যে ইনফ্যাক্ট আমি টানিয়ে দেবো মনে হচ্ছে। সেটা হলো একটা কঙ্কাল দেখা যাচ্ছে এবং সেরকম একটু নাচাচ্ছি, আমি মামলা খাইছি, আমি মামলা খাইছি। সো এখানে এই অ্যাটিটিউড দিয়ে নাকি আমাদের রেসপন্ড করতে হবে। যারা এরকম মামলা খাওয়ায় তারা বুঝুক যে আমরা আসলে হাসছি তাদের এইসব দেখে, এবং অবশ্যই আমরা তাদেরকে প্রতিরোধ করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বলার আগে শহীদুল ভাই আরেকটা ছোট্ট একটা কথা বলবেন, সেটা একটু বললাম এই কারণেই, আমি গল্পকার এবং আমরা বিবৃতি দেই, বক্তৃতা দেই, অনেক কিছু দেই, কিন্তু গল্প মানুষকে যেভাবে স্পর্শ করে অন্যান্য জিনিস সেভাবে করে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, একদম বাস্তবে যেটা হয়েছে সেটার কথা বলে। বহু বছর আগেকার কথা, বহু বছর না, নেলসন ম্যান্ডেলা যখন রাষ্ট্রপতি হন, রোবেন আইল্যান্ড থেকে বেরিয়ে রাষ্ট্রপতি হয়েছেন, তখন সেই কিংবদন্তি ব্যক্তি ধরাছোঁয়ার বাইরে, নেলসন ম্যান্ডেলাকে প্রশ্ন করার মতন কেউ নেই। তখন আমাদের এক বন্ধু জনাথন শাপিরো, কার্টুনিস্ট, ওর স্টেজ নাম ছিল শাপিরো। সে কার্টুনিস্টরা যা করে তাই করছে, সে দেখছে কি হচ্ছে, এবং মানুষ তো, নেলসন ম্যান্ডেলাও ভুল করে, এবং সেই সময় যে ভুলগুলি হচ্ছিল সেগুলি দেখে জনাথন জাপিরো একটা কার্টুন আঁকেন, যে নেলসন ম্যান্ডেলার মাথার থেকে ওই যে খ্রিস্টানদের হেলো থাকে না, যে জানেন তো কি ফেরেশতাদের ক্ষেত্রে থাকে ওরকম একটা জিনিস, যে পবিত্র কিছু একটা, যে কোনো ভুল করতে পারে না। তার কার্টুনটা ছিল এটাই, যে নেলসন ম্যান্ডেলার মাথার থেকে হেলোটা ঝুলে পড়ছে, পড়ে যাচ্ছে। তো এই কার্টুনটা ছাপানো হয়েছে, নেলসন ম্যান্ডেলার গলার শর্ত সবাই চেনে। একটা ফোন আসে, হ্যালো শাপিরো, কথা শুনেই তো বুঝেছে ম্যান্ডেলা ফোন করেছে। সে আতঙ্কিত, আমি রাষ্ট্রপতিকে এরকম সমালোচনা করলাম, তার রাষ্ট্রপতি সরাসরি আমাকে এইভাবে ফোন করছে। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট। তার কার্টুন আরো ভয় চলে আসছে, ভাই এইবার তো গেছি। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট। ওয়েল ডান। বাট মিস্টার প্রেসিডেন্ট, I critiqued you. That's your job. Well done. বলে ফোনটা রেখে দিল। এই হচ্ছে পার্থক্য। যারা সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে চায়, দিতে পারে, তারা চেনে বোঝে একজন কার্টুনিস্টের কাজ কি, এবং তারা যদি সেরকম কাজ করে, সেই ভূমিকা রাখে, তাকে প্রশংসা করে। এটাই হচ্ছে পার্থক্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ শহীদুল ভাই। এই গল্প মানে আমাদের দেশও আছে, আমি শিশিদার কাছ থেকে শুনেছি। সারাপা যেরকম বললেন যে কোনো কিছু যদি পছন্দ না হয়, ঠিক আছে ওটা দেখো না, কিন্তু কিছু কিছু মানুষ আমাদের দেশে রাজনীতিবিদ, এমন উদাহরণ আছে যে শিশিদা একটা কার্টুন এঁকেছেন, খুবই তীব্র কার্টুন, ওনার এটা এতই পছন্দ হয়েছে, উনি শিশুদেরকে ফোন করে বলেছেন এত ভালো হয়েছে কার্টুনটা, এটা আমাকে একটু অরিজিনাল কপিটা যদি আমাকে একটু পাঠাও, আমি একটু বাঁধিয়ে আমার বাসায় রাখবো। আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে এমন লোক নাই তা না, কিন্তু সেটা মনে ধীরে ধীরে কমছে। এই কমাটা হলো আমাদের আশঙ্কার জায়গা, যে আমাদের টলারেন্স লেভেল আসলে বাড়ানো, সেই জায়গাটা আসলে আমরা কিভাবে করব। কারণ আপনারা জানেন যে আবুল মনসুর আহমেদ নামে আমাদের একজন বিখ্যাত লেখক ছিলেন, ওনার কিছু দুর্দান্ত স্যাটায়ার আছে। একটা নাম হলো ফুড কনফারেন্স, আপনারা অনেকে পাঠ্য বই পড়ে থাকবেন। হুমায়ুন আহমেদের কাছাকাছি একটা লেখা আছে আব্দুল জলিলের ত্রাণ কার্য, যদি আপনাদের মনে থাকে। সৈয়দ মুস্তফা আলীর আমরা অসংখ্য স্যাটায়ার পড়েছি, অসংখ্য হিউমারাস গল্প পড়েছি, সেগুলো পদে পদে নানা ধরনের সূক্ষ্ম বিষয়ে উনি লিখেছেন। তো আমরা এই জিনিসগুলো আমরা আসলে দেখে এসেছি, আমরা কেন দেখতে পারবো না? আমাদের আরো বেশি করে দেখা উচিত। যে কোনো জিনিস তো আসলে কোনো কিছু যখন পতন হয় বা নিচের দিকে নামতে থাকে, সেটা আসলে খুবই আশঙ্কার কথা। একটা রাষ্ট্র যখন স্যাটায়ার বা বিদ্রুপকে ভয় পায়, তার মানে কি সেই মানুষ আসলে, সেই রাষ্ট্রটা আসলে মানুষের জনগণের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে ভয় পাওয়া শুরু করে। এবং রাষ্ট্র যখন জনগণের কণ্ঠস্বরকে ভয় পাওয়া শুরু করে আর শুনতে না চায়, সেই রাষ্ট্রটা আসলে আস্তে আস্তে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, যেটাকে বলে যে কর্তৃত্ববাদের দিকে আসলে সে পরিচালিত হয়। আমরা এটার ভিতর দিয়ে এসেছি, আমরা সেটার ভিতর দিয়ে আবার নতুন করে যেতে চাই না। এবং স্যাটায়ার সবসময় যেটা করে, বেশ কয়েকটা প্রশ্ন বা বেশ কয়েকটা জিনিস আমাদেরকে জানান দেয়। এক হলো যে ক্ষমতাকে দায়বদ্ধতার জায়গা তৈরি করে,
তারপরে আপনার জনগণকে রাজনৈতিকভাবে সচেতনতা তৈরি করে, আর একটা হলো যে ভয়হীন নাগরিক সংস্কৃতি তৈরিতে সাহায্য করে। আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে একটা ভয়হীন নাগরিক সংস্কৃতি তৈরি হবে, আমরা ভয় পাবো না কাউকে। আমরা যারা নানান কিছু তৈরি করি, যারা নানান কিছু তৈরির সঙ্গে যুক্ত, যারা গান গায়, যারা আঁকে, যারা ছবি আঁকে, যারা কার্টুন করে, বাউল বলেন, সকল যারা কিছু একটা তৈরির সঙ্গে জড়িত, তাদেরকে যাতে কোনোভাবে ভয় পেতে না হয়। আমরা সবসময় রাষ্ট্রের কাছ থেকে শুনি এই আইনটা তৈরি করা হয়েছে রাষ্ট্রের নাগরিককে বাঁচানোর জন্য। আমরা কি নাগরিক না? আমরা তৈরি করতে পারবো না। নাগরিক কি তারাই যারা শুধু ক্ষমতায় বসে আছে, যারা আহত হচ্ছে, তারাই শুধু নাগরিক? আমরা যারা তৈরি করছি, আমরা যারা একটা ক্রিয়েশনের সঙ্গে জড়িত, আমরাও তো নাগরিক। আমাকে কে বাঁচাবে? সেই বাঁচানোটাই হোক আমাদের এই নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমি দেখি, আপনারা সবাই দেখেন বলে আমি বিশ্বাস করি। সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে কাউকে কোনো ভয় পেতে হবে না। আমরা মনের স্বাধীনতা কার্টুন করতে পারবো, স্যাটায়ার করতে পারবো, আমরা গান করতে পারবো, বাউলরা গান করতে পারবে। এবং খুবই চমৎকার একটা প্রসঙ্গ ফিরোজ ভাই বলেছিলেন যে আমরা মনে করি যারা শিক্ষিত জনগোষ্ঠী তাদের আসলে রুচিবোধ এবং তাদের টলারেন্স লেভেল অনেক ভালো। বাউলরা যে গান করছেন, যে যুগ যুগ ধরে করে আসেন, তাদের তো কখনো কোনো সমস্যা হয়নি। আমরা হঠাৎ করে এমন কি আমাদের শিক্ষিত হয়ে গেলাম যে আমাদের মধ্যে এত ইনটলারেন্স বেড়ে গেল। এটা আসলে আইনি সমস্যা দ্বারা বা আইন দিয়ে এটা কখনোই প্রোটেক্ট করা সম্ভব না। এটা একমাত্র সম্ভব আমরা যদি নিজেদের সচেতনতা বাড়াই, আমরা যদি নিজেদের পড়াশোনা, নিজেদের জানার জায়গা, নিজেদের টলারেন্সের জায়গা, সহাবস্থানের জায়গা যদি আমরা বাড়াতে পারি, তাহলে মনে হয় এটার একটা সমাধানের দিকে আমরা আসলে এগোতে পারি। অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা যারা এসেছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানি অনেক লম্বা হয়ে গেছে, যদি কোনো প্রশ্ন থাকে কারোর উদ্দেশ্যে, তাহলে আপনারা করতে পারেন। আর না হয় সবাইকে ধন্যবাদ দিয়ে যারা এখানে এসেছেন, যারা কথা বলেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, এদিকে যারা এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।